সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব মুসলিমদের একটা আইন, সেটা হচ্ছে মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইন ১৯৬১। আইনটা যেহেতু ইংরেজিতে তৈরি, তো আমাদের কাছে অনেকটা কঠিন মনে হয় যে অনেক কিছু আছে আইনের মধ্যে। সিম্পল জাস্ট ৪ টা জিনিস আছে যেটা ৪ টা লাইনে আমরা বুঝতে পারি। তারপরেও যেহেতু এখানে একটা উত্তরাধিকার রিলেটেড কথাবার্তা আছে, একটু সময় নিয়ে দেখবেন। তো ১ম এ একটু বেসিক জিনিসটা আলোচনা করে নিই, তারপরে আমাদের গুরুত্বপূর্ণ ২ টা জিনিস উত্তরাধিকার এবং তালাক। ২ টা জিনিসই আছে সেটা আমরা বিস্তারিত দেখব। তো ১ম এ আমরা ইংরেজি একটু বেয়ার একটা দেখার চেষ্টা করি। যারাই আইনের ছাত্র, আইন বিষয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য এটা কাজে আসবে। তো যেহেতু পাকিস্তান আমলে হয়েছে আইনটা আমাদের টোটালি ইংরেজিতে তৈরি। দ্য মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961। তো এটা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য এবং সমস্ত বাংলাদেশী নাগরিকের উপর প্রযোজ্য। আপনি যদি বাংলাদেশী পাসপোর্ট থাকে, আপনি দেশের বাইরে থাকলেও আপনার উপর এই আইনটা প্রযোজ্য হবে। এই জিনিসটা মনে রাখবেন। তো এখানে অনেক কিছু বলা আছে। এর মধ্যে ৪ নাম্বারটা এই যে সাকসেশন, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা আমরা দেখব যে আসলে কি বলতে চাচ্ছে। এরপরে ৫ নাম্বারে যেটা যে মুসলিমদের বিবাহ রেজিস্ট্রেশন, এটা অন্য একটা আইন দ্বারা, অর্থাৎ মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট দ্বারা রহিতকরণ করা হয়েছে। এরপরে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে বহু বিবাহ বা পলিগ্রামি। এটাও আমরা দেখব যে আসলে কি আছে। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের তালাক। এটাও আমরা দেখার চেষ্টা করব যে কি আছে। এর বাইরে তালাকের বাইরে অন্য যেকোনোভাবে বিবাহ রেজিস্ট্রেশনের পদ্ধতি আর স্ত্রীর ভরণ-পোষণ মেইনটেন্যান্স নিয়ে আলোচনা করে। আর একটা হচ্ছে যে ডৌরি বা যে মোহরানা, সেটার নির্ধারণ সংক্রান্ত বিষয়। তো মূলত এটাই, বাকিটা শুধু বিধিমালা তৈরির ক্ষমতা, এই যে এই আইনের অধীনে বিচারগুলা কোথায় হবে, তো সেই জিনিসটা জাস্ট বলে দিচ্ছে যে অন্য কোনো আইনে যাই কিছু লেখা থাকুক, অন্য কিছু যাই কিছু থাকুক, এই অধীনে যেই মামলাগুলো আসবে সেটা হচ্ছে যে অফেন্স কমিটেড, অর্থাৎ যেইখানে স্ত্রীর উপর অত্যাচারটা হবে বা যিনি ভিকটিম উনি যেখানে থাকবেন সেখানেই মামলাটা দায়ের করা যাবে, সেখানেই বিচার হবে। আর যেটা বলতেছে যে অথবা অভিযোগকারী অথবা যিনি অভিযুক্ত যেখানে বসবাস করেন অথবা সর্বশেষ যেখানে বসবাস করতেন। তাহলে মুসলিম পারিবারিক অধ্যাদেশের অধীনে যে মামলাগুলো, এগুলো কোথায় করা যাবে? ৩ জায়গায় করা যাবে। ১ নাম্বার হচ্ছে যেখানে ঘটনাটা ঘটছে। যেমন আপনারা ২ জনই ঢাকায় ভাড়াটিয়া থাকেন। তবে ঢাকায় মামলা করতে পারবেন। অথবা একজনের বাড়ি ঢাকা, আরেকজন হচ্ছে সিলেটে। একজনের বাড়ি রংপুরে, একজনের সিলেটে। এখন যদি আপনি সিলেটে হন, সিলেটেও করা যাবে যেহেতু অভিযুক্ত। রংপুরে যেহেতু আপনার বাসা, আপনি সেখানেও করতে পারবেন। সর্বশেষ যেখানে আপনারা বসবাস করতেন। তো এটা ছিল মূল বিষয়। তো এখন আমরা দেখি, একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে এই জিনিসগুলা কি। তাহলে সর্বপ্রথম আমরা দেখব কোন জিনিসটা, সেটা হচ্ছে আমাদের সাকসেশন। তাহলে এই সাকসেশন, এখানে কোন সাকসেশনের কথা বলতেছে একটু যদি আপনারা নিজেই চিন্তা করেন যে এখানে কোন সাকসেশনের কথা বলতেছে। মুসলিম ধর্মের যেই হানাফি মতবাদের একটা মূল বিষয় হচ্ছে নিকটবর্তী থাকলে দূরবর্তী সম্পত্তি পায় না। যেমন ধরুন যে একজন মানুষের নিকটবর্তী হচ্ছে তার ছেলে-মেয়ে। এখন এই ছেলেমেয়ের গর্ভে যে সন্তান, অর্থাৎ তার নাতি-পুতি হচ্ছে তারপরে। তো স্বাভাবিকভাবে যদি কোনো একজন ব্যক্তি মারা যায়, তার যদি ২ টা ছেলে থাকে, কিন্তু একটা ছেলে যদি আগে মারা যায়, তার ঘরে ছেলে থাকে, সেক্ষেত্রে ওই ছেলে কিন্তু সম্পত্তি পায় না, ওই নাতি-পুতি সম্পত্তি পায় না। কারণ এই ব্যক্তি সন্তান জীবিত আছে। তাহলে নিকটবর্তীর কারণে দূরবর্তী বঞ্চিত হয়, এটা স্বাভাবিক নিয়ম। তো ১৯৫৮ সালে পাকিস্তান সরকার একটা কমিশন করে দিয়েছিল এই রিলেটেড। তো সেই কমিশন থেকে এই রিপোর্টটা এসেছে। কমিশনের ভিত্তিতেই কিন্তু এই সুপারিশটা, আইনটা, অর্ডিন্যান্সটা জারি করা হয়েছে। মূল কথা হচ্ছে দাদা-দাদি, নানা-নানির আগে যদি আপনার বাবা অথবা মা মারা যায়, তাহলে স্বাভাবিকভাবে আপনি সম্পত্তি পান না, যেহেতু আপনার কোনো চাচা অথবা মামা থাকে। তো এই আইনটা বলতেছে যে আমরা ধরে নিব আপনার বাবা অথবা মা মারা যায় নাই। সিম্পল জিনিস, কোনো কিছু মাথায় নেওয়ার দরকার নাই। এই আইনটা বলতেছে যে আপনি জাস্ট ধরে নেন আপনার বাবা অথবা মা মারা যায় নাই। তারা জীবিত থাকলে যতটুকু তারা পাইতো, ওই সম্পত্তিটুকু আপনি পাবেন। আপনি রিপ্রেজেন্টেটিভ হবেন, আপনি প্রতিনিধিত্ব করবেন। এজন্য এই ৪ নাম্বার সেকশনকে বলা হয় যে প্রতিনিধিত্বের মতবাদ। যেমন ধরেন যে আপনার বাবা একটা যেকোনো জায়গায় একটা পুরস্কার পাইছে, লটারি পাইছে। এখন আপনাকে প্রতিনিধি হিসাবে পাঠাইছে যে পুরস্কারটা জাস্ট রিসিভ করে নিয়ে আসেন। সিম্পল এই জিনিসটা যদি বুঝেন তাহলে সাকসেশনটা কিন্তু বুঝে গেছেন। তাহলে মূল বিষয়টা হচ্ছে কোনো ব্যক্তি
তার মারা যাওয়ার পূর্বে যদি তার কোনো সন্তান মারা যায় আর তাদের যদি কোনো সন্তান থাকে, তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার নাতি-পুতি সন্তান পাবে। তো এটা একটা জটিল করে বলা, তো এইজন্য আমরা অনেকে বুঝি না। সিম্পল জিনিসটা হচ্ছে আপনার বাবা অথবা মা এরা যদি আগে মারা যায়, কার আগে? আপনার দাদা-দাদি অথবা নানা-নানির আগে যদি মারা যায়, তাহলে আপনার সম্পত্তি পাওয়া কিন্তু নরমালি হয় না। তো এই সাকসেশনে ৪ নাম্বার ধারা বলে যে আপনার বাবা অথবা মা জীবিত আছে হিসাব করে সম্পত্তি বন্টিত হবে। আপনি ততটুকু পাবেন যতটুকু আপনার বাবা পাইতো। এখন এইখানে যে কেস ল গুলো আসে আমাদের দেশে, যে সমস্যাটা সেটা হচ্ছে, যেমন আপনারা যদি ২ ভাই থাকেন, ২ ভাই সমান করে ভাগ করে নিবেন। এখন এইখানে দেখা গেল যে এক ব্যক্তির একটা ছেলে একটা মেয়ে আছে। তো এখন বাবার সম্পত্তিটা তো আপনাদের কাছে আসলো। এখন আসার পরে আপনারা কি ভাই এবং বোনের সমান করে নিবেন? না, আমরা জানি পুরুষ নারী যে দ্বিগুণ 2:1 অনুপাতে নিবেন। তো এরকম বাংলাদেশে প্রচলিত কোনো আদেশ নাই। তো এইজন্য ইসলামিকটাই অনুসরণ করা হয় 2:1। পাকিস্তানে অনেক কেস ল আছে, যেহেতু এই আইনটা পাকিস্তানের, সেক্ষেত্রে যেমন ধরেন যে একজন ব্যক্তি মারা গেছে, তার মাত্র একটা কন্যা আছে। তো বহু বছর পরে তার বাবা মারা গেল। এখন ওই কন্যা এই মতবাদ অনুযায়ী কতটুকু পাবে? কারণ আমরা জানি মেয়েরা বাবার সম্পত্তি একজন হইলে 50% পায়। তো এখন এই আইন অনুযায়ী যদি আমরা হিসাব করি, তাহলে মেয়ে কিন্তু সম্পূর্ণটা পাওয়ার কথা। কারণ আইনের শব্দগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল। যে ধরে নিব আমরা আপনার বাবা জীবিত আছে, আপনার বাবা যতটুকু পাইতো আপনি ততটুকু পাবেন। কিন্তু বিভিন্ন কেস ল পাকিস্তানে দেখা যায় যে না, তারা কি করেছে? চাচাকে বাকি 50% রিটার্ন করেছে, 50%ই শুধু মেয়েকে দিয়েছে। তো আমাদের যে দেশে যেহেতু আইন হয়নি, কোনো প্রকার এরকম কেস ল নাই। তো আমরা স্বাভাবিকটাই অনুসরণ করতে হবে। কেউ যদি নিজেকে প্রতারিত মনে করেন, আদালতের আশ্রয় নিতে পারেন। তাহলে মুসলিম পারিবারিক অধ্যাদেশের প্রতিনিধিত্বের মতবাদ বা সাকসেশন উত্তরাধিকারের ৪ ধারা বলতেছে, আপনার বাবা-মায়ের পূর্বে যদি আপনার দাদা-দাদি মারা যায়, তাহলে আপনি ততটুকু পাবেন যতটুকু আপনার বাবা-মা জীবিত ধরে হিসাব করলে তারা পাইতো ততটুকু আপনি পাবেন। একজন হইলে একাই পাবেন অথবা ভাগ করে নিবেন। এটাই হচ্ছে মূল কথা। এখন অনেকেই বলবেন যে মূল ঘটনাটা হচ্ছে ১৯৬১ সালের পরে যার সম্পত্তি উনি মারা যাইতে হবে। এইটা মনে রাখবেন। ১৯৬১ সালের 1 জুলাই অথবা ১৫ জুলাই, তারিখটা আমি দেখে দিব, বলে দিব আপনাদেরকে। ১৯৬১ সালে ১৫ জুলাইয়ের পরের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে এই জিনিসটি প্রযোজ্য হবে, এর পূর্বের কিন্তু না। এরপরে যদি আমরা দেখি ৬ নাম্বারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পলিগ্রামি বা বহুবিবাহ। তো এই বহুবিবাহ সম্পর্কে এখানে অনেক কথা বলা হয়েছে। আমাদের যে বিয়ের কাবিনের ফরম্যাটটা আছে, সেখানে বলা হয় আপনি যদি এক স্ত্রী থাকা অবস্থায় একাধিক বিবাহ করতে চান, তাহলে সালিসি কাউন্সিল মানে চেয়ারম্যানের অনুমতিপত্র লাগবে। তো চেয়ারম্যানের কাছে আবেদন করবেন। চেয়ারম্যান আপনার বর্তমান স্ত্রী এক বা একাধিক থাকলে তাদেরকে ডাকে, শুনে তাদের কাছ থেকে তার মতামত জানতে চাইবে। তারপর যদি মনে হয় যে না, আপনার বিবাহ করা উচিত না, না করে দিবে। যদি চেয়ারম্যানের মনে হয় যে হ্যাঁ, বিবাহ করা উচিত, চেয়ারম্যান কি করবে? অনুমতি দিবে। এখন এই যে যদি অনুমতিপত্র ছাড়া আপনি বিবাহ করেন একের অধিক, তাহলে যদি ওই স্ত্রীদের মধ্যে কেউ যদি মামলা করে, তাহলে ১ বছরের জেল এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা জরিমানা। তবে যে বিবাহটা করেছেন ওই বিবাহটা বাতিল, খর্ব কিছুই হবে না। এটা মনে রাখবেন। তাহলে বহুবিবাহের ক্ষেত্রে যে জিনিসটা এই আইনে বলতেছে, সেটা হচ্ছে যে একাধিক বিবাহ করতে গেলে আপনাকে অবশ্যই সালিসি কাউন্সিলের অনুমতিপত্র লাগবে। এটা ছাড়া কোনো কাজী সাহেব যাতে আপনার বিবাহটা রেজিস্ট্রেশন না করেন। আর বিবাহ যদি আপনি রেজিস্ট্রেশন না করেন, নতুন বউ যদি মামলা করে আপনার একভাবে জেল জরিমানা হবে। আর যেহেতু আপনি একাধিক বিবাহ করেছেন, অনুমতি নেন নাই, ক্ষতিগ্রস্ত বউয়েরা যদি কেউ মামলা করে, তাহলে আপনার ১ বছরের সর্বোচ্চ জেল এবং ১০,০০০ টাকা জরিমানা হইতে পারে। এটা হচ্ছে এখন পর্যন্ত নিয়ম। সরাসরি বউয়ের অনুমতি লাগে না, সালিসি কাউন্সিলের অনুমতি লাগে। এই জিনিসটা মনে রাখবেন। অনুমতি না নিয়ে উনি যদি একাধিক বিবাহ করে, বিবাহগুলা বাতিল কিন্তু হবে না। এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং ওই ঘরে যে সন্তান হবে তারাও কিন্তু বৈধ সন্তানই হবে। এমনকি ৪ টা বউ থাকতে যদি ৫ নাম্বারও বিবাহ করে, ৫ নাম্বার বিবাহটা কিন্তু হানাফি ধর্মে হচ্ছে অনিয়মিত, বাতিলও না। মানে এই ৪ জনের যেকোনো একজনকে তালাক দিলে সেটা আবার কি হয়ে যাবে? একদম পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে, বৈধ হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি, এর পরেরটা হচ্ছে আমাদের তালাক।
তো দেখেন, মুসলিম বিবাহ বিচ্ছেদ করার তালাক হচ্ছে মাত্র একটি প্রক্রিয়া, মনে রাখবেন। তাহলে মুসলিম বিবাহ বিচ্ছেদ করার একটা প্রক্রিয়ার নাম হচ্ছে তালাক। তালাক নরমালি পুরুষের ক্ষমতা পুরুষই দিতে পারে। এখন বলতেছে আপনি যদি আপনার ওয়াইফকে যদি তালাক দিতে চান, তাহলে আপনি মুখে উচ্চারণ করার পাশাপাশি জোরে জোরে উচ্চারণ করেন না করেন সেটা আপনার বিষয়। আপনার ইন্টেনশন হয়ে গেছে তালাক দিবেন, আপনি উচ্চারণ করলেন, তখন আপনাকে বলতেছে যে আপনি মৌখিকভাবে কি করলেন, কাকে বললেন সেটা আইন দেখবে না। আপনি রেজিস্টার্ড ডাকযোগে ২ টা আপনাকে কি করতে হবে, নোটিশ করতে হবে। একটা হচ্ছে স্ত্রী যেখানে বসবাস করে স্ত্রীর কাছে, আরেকটা হচ্ছে স্ত্রী যেখানে বসবাস করে সেই এলাকার যে সালিসি কাউন্সিলের কাছে, অর্থাৎ ওই চেয়ারম্যানের কাছে, পৌরসভা হইলে যে পৌরসভার জায়গা, সিটি কর্পোরেশন হইলে সিটি কর্পোরেশনে। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে আপনি যে তাকে তালাক দিচ্ছেন, এই জন্য আপনাকে একটা নোটিশ দিতে হবে। নোটিশের কোনো ফরম্যাট নাই, সাদা কাগজে লিখলেই চলবে। কোনো প্রকার আইনজীবীর মাধ্যমে, কোনো যে আপনার কাজী সাহেবের মাধ্যমে ২ জন সাক্ষী সহ হাতের ছাপ সহ এরকম দিতে হবে এমন কিছুই না। সিম্পল একটা নোটিশ যে আপনি স্ত্রী হচ্ছে এ, আপনি তাকে তালাক দিচ্ছেন আজকে এত তারিখ, আপনার স্বাক্ষর, এটাই যথেষ্ট। তবে মূল বিষয়টা হচ্ছে রেজিস্টার ডাকে পাঠায় আপনার কাছে প্রাপ্তি স্বীকার থাকতে হবে, এডি থাকতে হবে। ওই প্রাপ্তি স্বীকার থাকার পরে পরবর্তীতে আপনি ৯০ দিন পরে তখন ওইটা দেখিয়ে তালাক নিবন্ধন করে নতুন করে বিবাহ শাদী কিন্তু করতে পারবেন। এখন কথা হচ্ছে, যদি আপনি গোপনে তালাক দেন, যদি আপনি এটা মুখে মুখে নোটিশটা যদি না দেন, সেক্ষেত্রে কি হবে? বলতেছে যে এক্ষেত্রে আপনার ১ বছরের জেল এবং ১০,০০০ টাকা জরিমানার কথা বলা হয়েছে। তবে নরমালি তালাকের নোটিশগুলা আসলে চেয়ারম্যানকে বলা হইছে যে ৩০ দিনের মধ্যে উনি ২ জনকে ডাকে, একটা যে তাদের মধ্যে আসলে সমস্যাটাকে এই বিষয়ে কথাবার্তা বলার জন্য। যদি সম্ভব হয় ভালো, না হলে তালাক তো হয়ে যাবে। আর একবার যদি তালাক হয়ে যায়, কোনো সমস্যা নাই। ওই স্বামীকে বা ওই স্ত্রীকে আবার বিবাহ করা যাবে। হিল্লা বিয়ের কোনো কিন্তু প্রয়োজন নাই। ৮ নাম্বার সেকশনটা চলে আসি। ৮ নাম্বারে বলতেছে যে ডেজুলেশন অফ ম্যারেজ আদারওয়াইজ দ্যা তালাক। এখন দেখেন, বিবাহ বিচ্ছেদের একটা মাত্র আমরা দেখলাম তালাক। এর বাইরে তো আরো অনেক পন্থা আছে। কেমন পন্থা? তালাকে তৌফিজ, অর্থাৎ স্বামীকে যে তালাকের ক্ষমতা দেওয়া আছে কাবিননামা, আপনি এটা স্ত্রীর উপরেও অর্পণ করতে পারেন। সেটাকে তালাকে তৌফিজ বলে। তো সেটার নিয়ম কানুন কি হবে? এই একই রকমভাবে আপনাকে ৯০ দিনের একটা নোটিশ দিতে হবে। এটা ছাড়া খুলা তালাক বলেও একটা জিনিস আছে, আমরা জানি যে স্ত্রী থাকতে চাচ্ছে না, মোহরানা বা অন্য কিছু মাফ করে দিয়ে বা স্বামীকে খুশি করিয়ে স্বামীর মাধ্যমে সম্মতিতে সে তালাক যদি লাভ করার চেষ্টা করে, সেটাকে খোলা তালাক বলে। তার ক্ষেত্রেও এরকম একটা নোটিশ দিয়ে দিতে হবে। মুবাহ হচ্ছে উভয়জন আর ২ জন ২ দিকে চলে যাবেন সমঝোতার মাধ্যমে, কেউ কারো সাথে ধার ধারেন না, তারপরও একটা নোটিশ দিয়ে দিতে হবে। এর বাইরে নরমালি মুসলিম বিবাহ মহিলারা তালাক দিতে পারে না যদি তালাকে তৌফিজের ক্ষমতা দেওয়া না থাকে। তাদেরকে আদালতে মামলা করতে হয়। মামলা করার জন্য আবার আইনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো দিয়ে মামলা করে তালাক নিতে হয়। তবে বাস্তবে দেখা যায় যে সবাই নারী এবং শিশু নির্যাতন আইনের অধীনে নির্যাতন করে যৌতুক মামলার অধীনে যৌতুকের মামলা করেই আসলে পরবর্তীতে স্বামীকে বাধ্য করে যে তালাক দিয়ে দাও। এখন আসি ৯ নাম্বারটা, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে যে মেইনটেন্যান্স বা ভরণপোষণ। এটা আমরা সবাই বুঝি যে আসলে বউয়ের ভরণপোষণ দিতে হবে। তো নরমালি কথা হচ্ছে যে আপনি চেয়ারম্যানের কাছে আবেদন করতে পারবেন। যদি দেখেন যে আপনার স্বামী আপনার ভরণপোষণ দিচ্ছে না, তাহলে চেয়ারম্যান বরাবর আবেদন করতে পারবেন। চেয়ারম্যান ঠিক করে দিবে আপনাকে মাসে কত টাকা ভরণপোষণ দিতে হবে। যদি কারো আপত্তি থাকে, তাহলে এখানে সহকারী জজের কাছে রিভিশন দায়ের করা যাবে। এটা একটা নতুন অপশন। যদি স্বামী বা স্ত্রী কারো মনে হয় ভরণপোষণটা বেশি হচ্ছে বা কম হচ্ছে, সহকারী জজ বরাবর রিভিশন দায়ের করা যাবে। এখন আসি ১০ নাম্বার সেকশনটা, ডৌরি বা মোহরানা। বলতেছে যে আমরা জানি, দেখবেন মুসলিম বিবাহের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান কি? ছেলে প্রাপ্তবয়স্ক মানে ২১ বছর, মেয়ে ১৮, ২ জন সাক্ষী, আর হচ্ছে মোহরানা। এই মোহরানাটা যদি ওইখানে অ্যামাউন্টটা উল্লেখ আছে, কিন্তু নরমালি মুসলিম মোহরানা ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে তাৎক্ষণিক, স্ত্রী যখনই চাবে তখন দিতে বাধ্য, আরেকটা হচ্ছে বিলম্বিত। এখন এইরকম যদি কোনো নিয়ম উল্লেখ করা না থাকে কাবিননামায়, বলতেছে টোটাল মোহরানাটা আমরা ধরে নিব তাৎক্ষণিক পরিশোধযোগ্য। যখনই স্ত্রী চাইবে তখনই আপনি দিতে বাধ্য থাকবেন। তাহলে এইটা হইল মোটামুটি আমাদের, দেখেন যে মুসলিম পারিবারিক আইন ১৯৬১। কিছুই নেই, জাস্ট সিম্পল আমাদের মোটামুটি ৪ টা জিনিসই গুরুত্বপূর্ণ। সাকসেশন বা উত্তরাধিকার, দাদা-দাদি, নানা-নানি, এদের পূর্বে যদি আপনার বাবা-মা মারা যায়, তাহলে আপনার বাবা-মাকে জীবিত ধরে আমরা সম্পত্তি ভাগ করব। আপনার বাবা যতটুকু পাইতো ততটুকু আপনি পাবেন। আপনার মা যতটুকু পাইতো ততটুকু আপনি পাবেন।
বহুবিবাহের ক্ষেত্রে সালিসি কাউন্সিলের অনুমতি প্রয়োজন। অনুমতি না নিয়ে বিবাহ করলে ১ বছরের জেল জরিমানা ১০,০০০ টাকা হইতে পারে। তালাক যদি দিতে চান রেজিস্টার্ড ডাকযোগে ৯০ দিনের একটা নোটিশ দিয়ে আপনি কি করবেন স্ত্রীকে এবং ওই এলাকার স্ত্রী যেখানে বসবাস করে সেই এলাকার চেয়ারম্যান বরাবর একটা আপনি রেজিস্টার্ড ডাকে নোটিশ পাঠিয়ে দিবেন। আর তালাকের বাইরে অন্যভাবে বিবাহ বিচ্ছেদ ঘটতে চাইলেও তালাকের নিয়ম অনুসারে এরকম রেজিস্টার্ড চিঠিগুলা দিতে হবে। আর মেইনটেন্যান্সটা ভরণপোষণ যদি না দেয় চেয়ারম্যান বরাবর আবেদন করতে পারবেন। আর মোহরানা কোনটা কিভাবে পরিশোধ করা হবে লিখা যদি না থাকে আমরা ধরে নিব যে এটা সম্পূর্ণ তাৎক্ষণিক পরিশোধযোগ্য। তো মুসলিমদের আরো কিছু আইন আছে সেগুলো আমরা ধারাবাহিক ভিডিওর মাধ্যমে নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।